নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আজ বৃহস্পতিবার 10 জুলাই 2025। আসুন শুরুতেই দেখে নিই আজকের প্রি মার্কেট আপডেট আর কিছু জরুরি খবর। বাজার তো নড়াচড়া করছেই। নমস্কার। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে। আজ আমরা মূলত গ্লোবাল মার্কেটের কিছু বড় ঘটনার দিকে নজর রাখব, বিশেষ করে ওই ইউএস ট্যারিফস মানে আমদানি শুল্ক নিয়ে নতুন কি খবর আছে। হ্যাঁ, ওটা দেখা দরকার। আর তার সাথে অবশ্যই ইন্ডিয়া স্পেসিফিক কিছু আপডেটস, কর্পোরেট রেজাল্টস আসছে, আইপিও নিউজ আছে, আর মিউচুয়াল ফান্ড ট্রেন্ডস তো আছেই। ঠিক। উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই বিষয়গুলো সহজ করে আলোচনা করার। একদম। আমরা দেখব এই খবরগুলো বাজারের ওপর কেমন প্রভাব ফেলতে পারে আর লগ্নিকারীদের জন্য এর মানেটা কি দাঁড়াতে পারে। হ্যাঁ, বিশেষ করে যখন চারিদিকে এত অনিশ্চয়তা, তখন এই বিশ্লেষণটা খুব জরুরি। তাহলে গ্লোবাল নিউজ দিয়েই শুরু করা যাক। ইউএস মার্কেটে এই ট্যারিফ বা আমদানি শুল্কের ব্যাপারটা আবার বেশ গরম হয়ে উঠেছে, তাই না? আবার নতুন করে শোনা যাচ্ছে ট্রাম্প প্রশাসন নাকি নতুন ট্যারিফ লেটার পাঠিয়েছে বেশ কয়েকটা দেশকে। হ্যাঁ, জাপান, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, এরকম কিছু নাম শোনা যাচ্ছে। কোথাও কোথাও নাকি রেটস আগের চেয়ে বেড়েছে, আবার কোথাও কমেছেও। কিন্তু ইন্টারেস্টিংলি ইন্ডিয়া বা ইউরোপ এখনো এই তালিকায় নেই, চিঠি পাইনি। ঠিক। আর 1 অগস্ট একটা ডেডলাইন দেওয়া হয়েছে এই ট্যারিফ ডিলস ফাইনাল করার জন্য। দেখা যাক কি হয়। এর মধ্যে আরও দুটো জিনিস প্রস্তাবের কথা শোনা যাচ্ছে, যদিও এখনো ফাইনাল নয়। কপার আমদানির ওপর 50% ডিউটি, আর ফার্মাসিউটিক্যাল ওষুধের আমদানির ওপর 200% ডিউটি। 200%? ফার্মা ডিউটির ব্যাপারটা ভারতের জন্য বেশ চিন্তার কারণ হতে পারে, তাই না? আমরা তো একটা বড় ফার্মা এক্সপোর্টার আমেরিকায়। একদম। এটা একটা বড় উদ্বেগের বিষয় হতেই পারে। আর কপার ডিউটি বাড়লে তো ইনফ্রাস্ট্রাকচার কস্ট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ এটা খুব জরুরি একটা কাঁচামাল। ঠিক। এই ট্যারিফের অনিশ্চয়তার সাথেই কিন্তু ইউএস ফেড রেট নিয়েও একটা টানাপোড়েন চলছে। হ্যাঁ, ওটাও একটা বড় ফ্যাক্টর। ট্রাম্প চাইছেন রেট কাট হোক, প্রায় 3% কমানো হোক, অর্থনীতিকে একটু চাঙা করতে। কিন্তু ফেডের অন্দরেই তো মতপার্থক্য। কেউ চাইছেন 2025-এ ট্যারিফের প্রভাব না দেখে কোনো রেট কাট না হোক। আবার কেউ বলছেন পরের মিটিংয়েই কাট করা হোক। একটা বেশ দ্বিধা চলছে ওখানে। এই সবকিছুর মধ্যেই একটা দারুণ খবর কিন্তু এনভিডিয়ার মার্কেট ক্যাপ 4 ট্রিলিয়ন ছুঁয়েছে। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। 4 ট্রিলিয়ন। ভারতের পুরো ইকুইটি মার্কেট ক্যাপ, যেটা 5.2 ট্রিলিয়ন মতো, তার প্রায় কাছাকাছি চলে এসছে। ভাবা যায়? এটা দেখাচ্ছে ইউএসের বড় টেক কোম্পানিগুলো কি অবিশ্বাস্য গতিতে বাড়ছে। ওই যে কথায় বলে না, এলিফ্যান্ট ক্যান ডান্স। ঠিক তাই। বড় কোম্পানি মানেই যে ধীরে নড়বে তা নয়। এনভিডিয়া তো দেখিয়েই দিচ্ছে। সত্যি অবাক করার মতো। আচ্ছা, গ্লোবাল মঞ্চে এই যখন চলছে, ভারতেও তো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। অবশ্যই। যেমন ধরুন স্টারলিংক। ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার ফাইনাল নড বা চূড়ান্ত অনুমোদন পেয়েছে ওরা। হ্যাঁ, এটা বড় খবর। যদিও স্পেকট্রাম জোগাড় করা বা অন্যান্য নিয়মকানুন মানার বিষয়গুলো এখনো আছে। হ্যাঁ, ওগুলো বাকি। কিন্তু দেশের কানেক্টিভিটির জন্য এটা একটা বড় পদক্ষেপ তো বকেই। নিঃসন্দেহে। আচ্ছা, এবার মিউচুয়াল ফান্ডের দিকে যদি একটু তাকাই। হ্যাঁ, বলুন। জুন মাসে ইকুইটি ইনফ্লোজ শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নতুন টাকা আসার পরিমাণটা 5 মাস কমার পর আবার বেড়েছে। প্রায় 24% বেড়ে 23,587 কোটি হয়েছে। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস, যেটা প্রায়ই দেখা যায়। কি বলুন তো? বাজার যখন বাড়ে তখন ইনফ্লো বাড়ে, আবার যেই বাজার পড়তে শুরু করে ইনফ্লো কমে যায়, যেমনটা ফেব্রুয়ারি মার্চে দেখেছিলাম। হ্যাঁ, এটা ঠিক। এই প্রবণতাটা কিন্তু লগ্নিকারীদের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়, তাই না? উই লার্ন ইনভেস্টিং তো সবসময় বলে বাজারের ওঠা পড়ার সাথে তাল মিলিয়ে নয়, বরং নিয়মিত লগ্নি চালিয়ে যাওয়া উচিত। একদম। এখানেই এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের গুরুত্বটা চলে আসে। আর এসআইপি কিন্তু দারুণ চলছে। মান্থলি কন্ট্রিবিউশন প্রায় 27,259 কোটি ছুঁয়েছে। হ্যাঁ, আর ইন্ডাস্ট্রি AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মোট যত টাকা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ম্যানেজ করছে, সেটা 74 লাখ করোড় ছাড়িয়ে গেছে। বাহ! অ্যাক্টিভ এসআইপি অ্যাকাউন্টসের সংখ্যাও প্রায় 8.6 কোটি। এটা খুবই উৎসাহব্যঞ্জক। নিশ্চয়ই। এসআইপির এই ধারাবাহিক বৃদ্ধিটা সত্যি প্রশংসনীয়। আচ্ছা, অন্যদিকে আজ দুটো বড় কোম্পানির রেজাল্ট আসছে, TCS আর টাটা এলএক্সি। হ্যাঁ,
আজ রেজাল্ট। ট্যারিফ সংক্রান্ত উদ্বেগের কারণে হয়তো খুব বেশি গ্রোথ আশা করা হচ্ছে না, তবে টিসিএস এর রেজাল্ট তো বাজারের গতিপথ বুঝতে সাহায্য করে। নজর থাকবে সেদিকে। অবশ্যই। আরেকটা খবর হলো রিলায়েন্স জিওর আইপিও নিয়ে। মনে হচ্ছে এই বছর, মানে 2025-এ হয়তো হচ্ছে না। ও, পিছিয়ে গেল। হ্যাঁ, শোনা যাচ্ছে পরের বছর হতে পারে। এর সম্ভাব্য ভ্যালুয়েশন ধরা হচ্ছে প্রায় $100 বিলিয়ন, মানে ভারতীয় টাকায় প্রায় 8.5 লাখ কোটি টাকা। বিশাল অঙ্ক। আর টাটা প্রজেক্টসের খবরটাও বেশ ভালো, যদিও লিস্টেড নয়, কিন্তু ওদের অর্ডার বুক নাকি 30,000 কোটি ছুঁয়েছে। হ্যাঁ, এবং সে নাকি 60,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে। ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে মেট্রো প্রজেক্টসে ওরা বেশ ভালো কাজ করছে। আচ্ছা, আরও দুটো খবর শেয়ার করি। এশিয়ান পেইন্টস তাদের অ্যাক্সো নোবেল ইন্ডিয়াতে থাকা শেয়ারের অংশ, মানে স্টেক, প্রায় 734 কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। জেএসডব্লিউ পেইন্টস কেনার পরিকল্পনার পরেই এই পদক্ষেপ। স্ট্র্যাটেজিক মুভ মনে হচ্ছে। আর ডাবর আশা করছে FY27 থেকে ডাবল ডিজিট গ্রোথ হবে, যদিও FY26 হয়তো ততটা ভালো নাও যেতে পারে। ওরা ওদের কোর ওয়েলনেস পোর্টফোলিওর ওপর বেশি ফোকাস করছে, মানে রিয়েল জুস, চাবনপ্রাশ, হানি, হাজমোলা এইগুলো। হ্যাঁ, ওয়েলনেস পোর্টফোলিওটা ওদের বেশ শক্তিশালী, কিন্তু এফএমসিজি সেক্টর নিয়ে একটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? হ্যাঁ, গত ৩-৪ বছরে সেক্টর হিসাবে তেমন গ্রোথ তো দেখাই যায়নি, কিন্তু শেয়ারের ভ্যালুয়েশন, মানে দাম, এখনো বেশ চড়া বা স্ট্রেচড মনে হয় অনেকের কাছে। ঠিক, তবে আশা করা হচ্ছে যে যদি ট্যাক্স কাটস হয় বা মনসুন ভালো থাকে, তাহলে হয়তো FY27 থেকে ভলিউম ইমপ্রুভমেন্ট বা বিক্রি বাড়তে পারে। কিন্তু ভ্যালুয়েশনের ব্যাপারটা একটা প্রশ্নচিহ্ন হয়ে থাকছেই। উই লার্ন ইনভেস্টিং মনে করে এই সেক্টর স্পেসিফিক জিনিসগুলো খুঁটিয়ে দেখা দরকার। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, গ্লোবাল ট্যারিফ নিয়ে একটা অনিশ্চয়তা আছে, এনভিডিয়ার মতো টেক কোম্পানিগুলো দারুণ ফল করছে, ভারতে মিউচুয়াল ফান্ড ইনফ্লোজ বাজারের সাথে ওঠানামা করলেও এসআইপি দারুণ জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, আর তার সাথে কিছু নির্দিষ্ট কোম্পানির খবর, যেমন ডাবরের ভবিষ্যতের পরিকল্পনা বা জিওর আইপিও পিছিয়ে যাওয়া, এইসব মিলিয়ে বাজারের ছবিটা বেশ জটিল। একদম। আজকের এই সব খবরের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে। একদিকে এই গ্লোবাল ট্যারিফের চাপানোতর, আর অন্যদিকে দেশের ভেতরের কিছু সেক্টর স্পেসিফিক চ্যালেঞ্জ, যেমন ধরুন এফএমসিজির ভ্যালুয়েশনের ব্যাপারটা। এই দুয়ের মধ্যে লগ্নিকারীরা কিভাবে শর্ট টার্ম মার্কেট ভলাটিলিটি, মানে বাজারের এই তাৎক্ষণিক ওঠাপড়ার সাথে নিজেদের লং টার্ম স্ট্র্যাটেজি, যেমন ধরুন এসআইপির মাধ্যমে লগ্নি চালিয়ে যাওয়ার যে পরিকল্পনা, তার ভারসাম্য রক্ষা করবেন, এটা কিন্তু একটা জরুরি চিন্তার বিষয়। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এটা নিয়ে ভাবা দরকার। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর তরফ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। আবার কথা হবে।